নমস্কার, সুপ্রভাত। খবর দিন বর্ণি আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। বুথে বুথে ত্রিস্তর নজরদারি কমিশনের, সব বুথের ভেতরে এবং বাইরে ওয়েবকাস্টিং। 100% বুথে নজরদারি নিশ্চিত চায় কমিশন। রিটার্নিং অফিসার ও জেলা শাসক স্তরে মনিটরিং। সিও অফিসে কন্ট্রোল রুম থেকেও সিসি ক্যামেরায় নজর। বুথে বুথে নজরদারির জন্য 72টি স্ক্রিনে সিইও অফিসে এবং প্রতিটি স্ক্রিনের সামনে দুজন মাইক্রো অবজারভার। একজন স্ক্রিন দেখবেন আর অন্যজন নোট রাখবেন। পোলিং বুথের বাইরে এবং পোলিং বুথের ভেতরে নজরদারি করা হবে এবং পোলিং টাইম শুরু হওয়ার আগেও যখন থেকে মক পোল শুরু হবে সেই সময় থেকে পুরো মনিটরিং হবে এবং এই মনিটরিংটা ত্রিস্তর মনিটরিং করা হচ্ছে। অ্যাকচুয়াল ভোটের দিন আমাদের এই 3টে লেয়ারে যে কন্ট্রোল রুম হচ্ছে সেখান থেকে নজরদারি করবেন মাইক্রো অবজারভাররা এবং এখানে যে সেন্ট্রাল যে কন্ট্রোল রুমে পুরো সিস্টেমটা নজরদারি করবেন আমাদের নীলম মিনা। কাউন্টিং যখন হবে গণনা কেন্দ্রেও একই রকম ভাবে আমাদের কন্টিনিউয়াস ফিড আসবে কন্ট্রোল রুমে এবং সেখানে এই সেন্ট্রাল কন্ট্রোল রুমেও আসবে এবং ডিএম এর ডিও কন্ট্রোল রুমেও আসবে। মাঝরাতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল, ডিজি, সিপি সহ একাধিক পুলিশের শীর্ষ কর্তাকেও বদলি। কমিশনের নির্দেশে পদে আসা অফিসারদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে তার আগে থেকে বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন আছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, তারা মানুষের ওপর অত্যাচার করবার জন্য যারা এলাকা চিনত অনেক অফিসারদের, প্রায় 50 থেকে 100 জন অফিসারদের তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দিয়েছে যাতে এখানে টাকা ঢুকতে পারে, বিজেপির বেনামি টাকা, গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে, বুলডোজার চলতে পারে, দাঙ্গা করতে পারে। সেই সব সুযোগ করার জন্য আমি আমার যারা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে তাদের বলবো, আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভালো করে, মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই। ভোটের বাংলায় ফের মোদী সফর। আর 5ই এপ্রিল ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো একবার আপনাদের জানাই, ভোটের বাংলায় ফের মোদী সফর। 5ই এপ্রিল ফের রাজ্যে প্রধানমন্ত্রী। 26 চ্যালেঞ্জে কোচবিহারে জনসভা, রসমেলার মাঠে জনসভা মোদীর। আরো বিস্তারিত জানাবে সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছে। সুস্মিতা, এর আগে মোদী প্রায় 7টি রাজ্যে পরিবর্তন সংকল্প সভা করেছেন। এবার 26-এর লক্ষ্যে আবার একবার তিনি বঙ্গে আসছেন এবং এবার উত্তরবঙ্গে ভোটের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর প্রথমবার মোদী এবং নির্বাচনী প্রচারে মোদী আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উত্তরবঙ্গ থেকে এবারের নির্বাচনী জনসভা শুরু করবেন। 5ই এপ্রিল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহারের রাসমেলার মাঠ থেকে জনসভা শুরু করবেন তিনি এবং এরপর যেমনটা শোনা গিয়েছে 12 থেকে 14টি তিনি জনসভা এবং রোড শো সবটা মিলিয়ে কর্মসূচি সারবেন। তার পাশাপাশি নির্বাচনী প্রচার এবং জনসভা থেকে বার্তা দেবেন, প্রার্থীদের উদ্দেশ্যে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন এবং অবশ্যই প্রার্থী নিয়ে তিনি এই জনসভা করবেন। কোচবিহারের মাথাভাঙা থেকে আরম্ভ করে কোচবিহার সংলগ্ন যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে তার আশপাশে বিজেপি প্রার্থীদের নিয়ে তিনি এই জনসভা সারবেন। বেশ, ধন্যবাদ। ভোটের মুখে বিজেপি চার্জশিট, আর সেই চার্জশিট প্রকাশ করে অমিত শাহর সুর সপ্তমে। এসআইআর নিয়ে নিশানা করলেন তৃণমূলকে, সীমান্তে কাঁটাতার নিয়েও শানালেন আক্রমণ। এপ্রিলে পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, তার আগে বিজেপির চার্জশিট। শনিবার চার্জশিট প্রকাশ করেন অমিত শাহ। এসআইআর এ তৃণমূলের ভূমিকা নিয়ে সুর চড়ান। चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। एसआईआर पूरे देश भर में हो रहा, कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े, सिर्फ बंगाल में लगाने पड़े। कारण क्या है? यही चुनाव के अंदर तमिलनाडु में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। केरल में भी एसआईआर हुआ, कोई कोर्ट ने केस नहीं हुआ। तमिलनाडु में डीएमके की सरकार है, केरल में कम्युनिस्टों की सरकार है। बंगाल में ऐसा क्या हुआ कि सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसरों को लगाना पड़ा? इस बात का जवाब ममता बनर्जी ने बंगाल की जनता को दिया। आपके डिस्ट्रिक्ट मजिस्ट्रेट निर्भीक रूप से काम नहीं किए, इसलिए सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसर्स को लगाना पड़ा है। और एसआईआर पर वो जो आरोप कर रही है, मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं,
जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? वो बंगाल की जनता ने तय करना है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठियों को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है और ये मेरी पार्टी का एजेंडा है। ममता जी को जो आरोप लगाना है वो लगाएं। ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে একটা বড় অংশ পড়ে পশ্চিমবঙ্গে। প্রায় ৩,২২৩ কিলোমিটার ভারত বাংলাদেশ স্থল সীমান্ত, এছাড়াও জল সীমান্ত প্রায় ৯১৯ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্ত প্রায় ২,২১২ কিলোমিটার। অমিত শাহর দাবি, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে প্রায় ৬০০ কিলোমিটার কাঁটা তার নেই। এ নিয়ে তিনি সুর চড়ান। आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है? मुझे मालूम है वो कहेगी कि बीएसएफ क्या कर रही है। बीएसएफ तभी रोक सकती है जब आप बॉर्डर पर बाढ़ लगाने की हमें भूमि दे। 600 किलोमीटर बाढ़ अधूरी रह गई। हमारे होम सेक्रेटरी यहां आकर आपको मिलकर गए, मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी। घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। हमने कोई पॉलिटिकल ईगो नहीं रखा, हमने आपके साथ संवाद किया, संपर्क किया, पत्र व्यवहार किया, मगर आपने हमें भूमि नहीं दी है। कोई बात नहीं ममता दीदी, आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी और हम घुसपैठ को रोकेंगे। নিউজ 18 বাংলা। ভোটের মুখে বিজেপির চার্জশিট, আর সেই চার্জশিট প্রকাশ করে অমিত শাহ সুর সপ্তমে। পাল্টা এক্স হ্যান্ডেলে শাহকে তোপ অভিষেকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি লিখেছেন, কলঙ্কিত ও দাগী একজন বাংলায় এসে রাজ্যের বিরুদ্ধে চার্জশিট পেশ করলেন, যার সার কথা তিনি প্রতিটি বাঙালিকেই অপরাধী হিসেবে দাগিয়ে দিয়েছেন। বাঙালিদের বারবার অনুপ্রবেশকারী এবং আমাদের ভাষাকে বাংলাদেশি বলে দেগে দিয়েছেন। শুধু ৪ মে পর্যন্ত অপেক্ষা করুন, সেদিন আসল চার্জশিট পেশ করা হবে। সেটা কোনো বহিরাগত পেশ করবেন না, বাংলার মানুষই পেশ করবে চার্জশিট। শাহের মন্ত্রকের রিপোর্টে শাহের বিরুদ্ধে হাতিয়ার তৃণমূলের। বিজেপির চার্জশিটের পাল্টা চার্জশিট প্রকাশ তৃণমূলের। রাজ্যে সে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন অমিত শাহ, আর পাল্টা চার্জশিট দিল তৃণমূল। 15 পাতার চার্জশিটে পেহেলগাঁও থেকে বিজেপি শাসিত রাজ্যের নারী সুরক্ষা সমস্ত প্রশ্নেই বিজেপিকে আক্রমণ তৃণমূলের। শাহের মন্ত্রকের রিপোর্টেই বিজেপিকে বিঁধল তৃণমূল। একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকাও পায়নি বাংলা, নথি দেখিয়ে দাবি তৃণমূলের। বিচারক এবং দাগী অপরাধী যখন একই আসনে বসে তখন যে অবস্থা দাঁড়ায়, আজকের এই চার্জশিট দেওয়া তারই প্রমাণ। আদালত কাকে যেন বলেছিল, তড়িপার ফিউজিটিভ। আপনি এখানে এসে তৃণমূলকে চার্জশিট দিচ্ছেন আর বলছেন নারী সুরক্ষা নেই। আপনার দপ্তরের রিপোর্ট সব থেকে বেশি অসুরক্ষিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে রাজস্থান। প্রায় 2 লক্ষ কোটি টাকা আপনারা আমাদের আটকে রেখেছেন, সীমান্তকে সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন। বলছেন ডেমোগ্রাফি পাল্টে গেছে। কি করতে হবে ডেমোগ্রাফি আবার ঠিক করার জন্য? এই রাজ্যে আর একটা গুজরাট ঘটাতে হবে? মণিপুর নিয়ে একটা কথা বলছেন না কেন? ব্রিজভূষণ নিয়ে একটা কথা বললেন না কেন? উন্নাও হাতরাস এই নিয়ে চুপ কেন? পহেলগাঁওতে পর্যটক বৃন্দ মারা গেলেন, তাদের সুরক্ষা কে দেখবে? আপনাদের ইন্টেলেকচুয়াল প্লেজার হবে বাংলা দখল করলে। সমস্ত কিছু গেরুয়া রঙে চুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। এখানে নারী শক্তিরই জয় হবে। ভোটে লড়ছেন সেই প্রার্থীদের নাম বিচারাধীনের তালিকায়। দ্বিতীয় লিস্টে তাঁদের কয়েকজনের নাম যুক্ত হলো। তালিকায় উঠল শশী পাজা, কাজল শেখ, আরাবুল ইসলামের নাম। কেউ তৃণমূল প্রার্থী, কেউ আইএসএফ, কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারে, কিন্তু নাম বিচারাধীনের তালিকায়। এর মধ্যে শুক্রবার রাতে দ্বিতীয় তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় উঠল বেশ কয়েকজন প্রার্থীর নাম, যুক্ত হলো ভোটার তালিকায়। যেমন শশী পাঁজা, শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী, তার নামও ছিল বিচারাধীন। দ্বিতীয় ভোটার তালিকায় নাম উঠেছে শশী পাঁজার।
সাপ্লিমেন্টারি এই যে লিস্ট 2-তে অ্যাডজুডিকেশনে অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমার যে 209 পার্ট আছে সেটাতে একমাত্র আমি আমার নাম দেখলাম। কজন ডিলিট হয়েছেন, কজন আছেন লিস্টে, ওই তালিকাটা আমরা প্রিপেয়ার করছি। সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যদি কোনো ভোটার ডিলিশন হয় তাহলে ওই ভোটারের অধিকারের মধ্যে পড়ে, তাকে জানতে হবে, ও জানতে চাইবে এবং তাকে জানানো হবে যে আপনি কেন ডিলিটেড হলেন। সেটা নিয়ে তাকে অ্যাপেলেট ট্রাইব্যুনাল মুভ করতে হবে। বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ হাসন থেকে ভোটে লড়ছেন। এই কাজল শেখ অর্থাৎ ফয়জুল হকের নাম ছিল বিচারাধীন, দ্বিতীয় লিস্টে তার নামও ওঠে। আমার বিশ্বাস ছিল যে আমার নাম আসবে, তাই আজকে দেখতে পাচ্ছি আমি 331 নম্বর সিরিয়ালে আমার নাম রয়েছে। যারা প্রকৃতপক্ষে ভোটার, যাদের পূর্বপুরুষরা এ বাংলাতেই জন্মেছে, তাদের নাম থাকবে, তারা ভোট দিতে পারবে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, একসময় এখানকার তৃণমূল নেতা আরাবুল ইসলাম সম্প্রতি যোগ দেন আইএসএফ এ। ক্যানিং পূর্ব থেকে ভোটে লড়ছেন, তার নামও ছিল বিচারাধীনের তালিকায়, শেষমেশ দ্বিতীয় লিস্টে উঠল নাম। এইভাবে প্রায় 32,000 ভাঙড়ের মানুষের করেছিল। তারপরে আস্তে আস্তে হচ্ছে সেগুলো। আমি একটা কথা শুধু বলবো, এগুলো চক্রান্ত ছাড়া কিছু নয়। তো আমার মতন মানুষের যে করবে এটা ভাবা যায় না। তা ঠিক আছে, ধন্যবাদ জানাবো এটার জন্যে। নিউজ 18 বাংলা। ফেরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি। রবিবার ও সোমবার কিছুটা কমলেও মঙ্গলবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি, বাড়বে তাপমাত্রাও। শুক্রবার রাতে প্রবল ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড, ঝড়ে বলে দই। আবার শনিবার আবহাওয়া খারাপ থাকায় ভগবানগোলার জনসভায় পৌঁছতেই পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার ঘর বাড়ি কিছু না, একদম কোন জায়গায় থাকবো না থাকবো, কি খাবো না খাবো, কল তল সব আমার বেরবাদ। শুক্রবার মাঝরাতে প্রবল ঝড় বৃষ্টি, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তার জেরে লন্ডভন্ড দুই বঙ্গের একাধিক জায়গা। রবিবার ও সোমবার কিছুটা কমলেও মঙ্গলবার থেকে ফের বাড়বে ঝড়, বাড়বে তাপমাত্রাও। দুই বঙ্গে চলবে বৃষ্টি, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং এর ফাঁসি দেওয়া। শুক্রবার রাতে প্রবল ঝড় বৃষ্টির জেরে ক্ষতি 100-র বেশি বাড়ি। এখানকার বিধাননগর এলাকার 4টি গ্রাম, বাদলাকাটা, ভরিয়াখালী, মধুপুর ও মিনি ঢাকপাড়া, এই 4 গ্রামের অধিকাংশ বাড়িতে উড়ে গেছে টিনের চাল। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে বড় বড় গাছ, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। আমার ঘর বাড়ি কিছু না, একদম কোন জায়গায় থাকবো না থাকবো, কি খাবো না খাবো, কল তল সব আমার বেরবাদ। আমার বাড়ি ঘর সব উড়াই গেছে, থাকার নাই, ঘর বাড়ি এখন কিছু নাই। 3টা বাড়ি গেছে, 3টা বাড়ি ভাই একদম ভেঙে গেছে। পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানা, শুক্রবার রাত 10:30 নাগাদ প্রবল ঝড় বৃষ্টি। সেই সময় সারেঙ্গাসোল এলাকা দিয়ে যাচ্ছিল পুলিশের গাড়ি। চলন্ত গাড়িতে ভেঙে পড়ে গাছের ডাল। গাড়িতে ছিলেন চালক সহ আরও 4 পুলিশ কর্মী। আহত 3 পুলিশ কর্মী চিকিৎসাধীন, একজনের অবস্থা আশঙ্কাজনক। জোর ঝড় উঠছিল, সেই সময় গাড়িটা আসতেছিল, রানিং আসতেছিল, রানিং আস্তে আস্তে গাছটা পড়েছে, এমন ভাবে পড়েছে একদম মধ্যেখানে পড়েছে। পড়ার পরে যিনি মারা গেছে ওর ছাতির উপর পড়েছে, শ্বাস ধরে মারা গেছে। গাড়ি করে তুলে নিয়ে আসা হয়েছে, রাস্তায় আস্তে আস্তে মারা গেছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, শুক্রবারের ঝড়ের তাণ্ডবের বলি এক বয়স্ক মহিলা। এখানকার জটিয়াপাড়া এলাকায় ত্রিপল ঘেরা বাড়িতে থাকতেন এক বয়স্ক দম্পতি। প্রবল ঝড়ে উপড়ে যায় একটি গাছ, সেই গাছটি পড়ে সে বয়স্ক দম্পতির ঘরের উপর। তাতে চাপা পড়ে মৃত্যু হয় 50 বছর বয়সী সুমিত্রা ধরের। আমিও ঘুমিয়েছিলাম, তো তাদের হাঁক ডাক শোনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যখন দেখি আমার ভাই তখন কাঁদে দিয়ে এবং উলঙ্গ করে দাঁড়িয়েছে, মশারি দাঁত দিয়ে কাটছে, কেটে বেরিয়েছে। তারপরে আমার হসপিটালে এই অবস্থা। কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড উত্তর দিনাজপুরের চোপড়া। এখানকার ঘিরিনিগাঁও এলাকায় দমকা ঝোড়ো হাওয়া, কোথাও উড়ে গেছে বাড়ির চাল, কোথাও বাড়ির উপর পড়েছে গাছ। ক্ষতি হয়েছে প্রায় 500 থেকে 600-র বেশি বাড়ি।
শুয়েছিল, আচ্ছা, ওই পশ্চিম সাইডে দিয়ে ওয়ালটা ভেঙে ছেলের উপরে চাপা গিয়েছিল। ছেলেটাকে কোনো মতো বাইরে করেছি, থাকা তো ব্যবস্থা নেই। আচ্ছা, এখন আমরা কিভাবে থাকবো? সব তো ঘর আমার ভেঙে খতম। মুর্শিদাবাদের ভগবানগোলায় ঝড়ের দাপট। শনিবার জনসভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবহাওয়া খারাপ থাকায় বীরভূম থেকে ভগবানগোলায় নামতে পারল না অভিষেকের হেলিকপ্টার। সভাস্থলে পৌঁছতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে হেলিকপ্টার এয়ারে নিয়ন্ত্রিত হয় ডিজিসিএর মধ্য দিয়ে, তারা অনুমতি দিচ্ছে না এখানে আসার জন্য। প্রাকৃতিক দুর্যোগে যে কোনো রকম বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন এই মাঠে, এই মঞ্চে আবারও তিনি একদিন সময় করে এসে এখানকার মানুষের দোয়া আশীর্বাদ নেবেন তৃণমূল কংগ্রেসের জন্য। ঝড়ে লন্ডভন্ড পশ্চিম মেদিনীপুরের ডেবরা। ঝড়ের দাপটে বাড়ির উপর পড়ে গেছে গাছ। অল্পের জন্য প্রাণে বাঁচল গঙ্গারাম চকের এক পরিবার। ঝড়ের সময় বাড়ির ভেতরে ছিলেন 3 সদস্য, এতে গুরুতর আহত 1। এক ছবি জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরে। এখানকার ঝড়ে তাণ্ডবে লন্ডভন্ড বড়ুয়াপাড়া এলাকার একাধিক বাড়ি, উঠেছে বড় গাছ। সবকিছু শেষ হয়ে গেছে। একটা গাছ পড়ে আমার বাড়ির টোটোর উপর দিয়ে আমার ঘরের উপরে পড়ছে। বাই চান্স একটু কারণবশত আমি বাইকে গেছি প্রাণে। নিউজ 18 বাংলা।